দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। করোনার মধ্যে গত আগস্ট মাসে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলার বা ২৮,৭৫৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ পরিসংখ্যানে রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরি টাওয়েল, হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে। অবশ্য আগস্ট মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে রপ্তানি আয় কমেছে। রপ্তানি আয়ের হালচাল নিয়ে আজকের বিশ সংলাপ আলোচনায় আছেন হস্তশিল্প ও পাট পণ্যের রপ্তানিকারক মোহাম্মদ রাশেদুল করিম মুন্না, বিজিএমই এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। স্বাগত আপনাদের। আমরা দেখছি যে আগস্ট মাসে প্রবৃদ্ধি গত আগস্টের চেয়ে বেশি হয়েছে। তো আমরা কি বলতে পারি যে আসলে রপ্তানি আয় ঘুরে দাঁড়িয়েছে? এটি আমি মাহফুজ কবিরের কাছে জানতে চাই ফার্স্টে। ধন্যবাদ। আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো একটি লেটেস্ট স্ট্যাটিস্টিক দিয়েছে, যেখানে পুরো সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাটিস্টিক্স আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ওভারঅল যে এক্সপোর্ট পারফরমেন্স সেটা কিন্তু একটি ভালো অবস্থাতে আছে। এখন 11.34% আসলে বেড়েছে গত অর্থ বছরের তুলনায়, এই একই সময়ের তুলনায়, মানে জুলাই থেকে সেপ্টেম্বর তুলনায় এটা বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে প্রায় সব ধরনের পণ্যের ক্ষেত্রেই আসলে এই প্রবৃদ্ধি সেটি অর্জিত হয়েছে। বিশেষ করে 2-1টি জায়গা বাদ দিয়ে, যেমন জুট অ্যান্ড জুট গুডস যেটি আছে সেখানে কিছুটা আমাদের নেতিবাচক প্রবৃদ্ধি রয়েছে, আর কি প্রায় 33% মতো। আর তৈরি পোশাকেও কিছুটা কমেছে। তৈরি সেপ্টেম্বরের দিকে, হ্যাঁ, জুলাই থেকে সেপ্টেম্বরে অবস্থাটা ভালো, সেখানে আবার ঘুরে দাঁড়িয়েছে। মানে এখানে প্রায় 11.5% তৈরি পোশাক সেটির প্রবৃদ্ধি হয়েছে। সেখানে নিটওয়ারের ক্ষেত্রে হয়েছে 15.69% এবং ওভেনের ক্ষেত্রে কিছুটা কম, আর কি 6.35%। হোম টেক্সটাইলেও কিছুটা ভালো, আর কি এখানে 10.65% এটি প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া অন্য জায়গাগুলোতেও মোটামুটি দেখা যাচ্ছে যে আশাব্যঞ্জক একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যেমন আমাদের যে এগ্রিকালচার, বিশেষ করে যে প্রাইমারি কমোডিটি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ভালো একটি প্রবৃদ্ধি আমরা পেয়েছি, 23.33%। এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে পেয়েছি আমরা, বিশেষ করে ভেজিটেবল, এই জায়গাতে রপ্তানির ক্ষেত্রে আমরা 30%-এর বেশি একটি প্রবৃদ্ধি এই সময় আমরা অর্জন করতে পেরেছি। অন্য জায়গাগুলোতে ভালো, লেদার প্রোডাক্টের ক্ষেত্রে বেশ ভালো একটা অবস্থা, প্রায় 20.52%। হ্যান্ডিক্রাফটস এর ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। তবে আমি যেটা বলবো যে জুট গুড যেটি, সেটির ক্ষেত্রে আমি জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টের অবস্থাটা কি সেটা আমরা আসলে জানি না। আমাদের যে ট্রেডিশনাল জুট গুড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে একটি নেতিবাচক প্রবৃদ্ধি আসার কথা খুব স্বাভাবিকভাবে, তার কারণ পুরো যে গ্লোবাল সাপ্লাই চেইন, এই জায়গাতে বিশেষ করে যে শিপিং, ওইখানে কিন্তু একটা বড় রকমের ডিসরাপশন হয়েছে। আমরা বলবো যে এখানে টাইম লাইনের ক্ষেত্রে একটি বড় সমস্যা আছে। আর আরেকটি হলো যে এখানকার যে ফ্রাইট, সেটা কিন্তু রেট যেটা অনেক অনেক বেড়েছে, মানে যে জাহাজ ভাড়া সেটি অনেক বেড়েছে, যেটি আসলে আমাদের যে এই যারা জুট প্রোডাক্ট এক্সপোর্টার তাদের পক্ষে আসলে বিয়ার করাটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটি একটা বড় বিষয়। এটি মানে সব মিলিয়ে আমরা বলতে পারি যে প্রায় সব খাতেই কিন্তু একটা ভালো প্রবৃদ্ধি আমরা দেখতে পেয়েছি। 2-1টা জায়গাতে আমরা আসলে একটু কিছুটা নেতিবাচক ধারায় আছি, কিন্তু এটা আসলে সারা বছরের যে এক্সপোর্টের পারফরমেন্স সেটার এভারেজ আমি বলবো না। এই সময়টা অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে, সেটি ইন্ডিকেট করে। এবং আরেকটি বিষয় ইন্ডিকেট করে, সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমিও বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তার কারণ আমাদের যে এক্সপোর্ট প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর চাহিদা বিশ্ববাজারে বাড়ছে, এটি একটি বিষয়। আর আমরা একটা ধারণা করেছিলাম যে আরএনজির ক্ষেত্রে হয়তো ভিয়েতনাম বা অন্যান্য জায়গায় যেরকম করছে আমরা হয়তো করতে পারছি না, যেটা আসলে আমাদের অগাস্টের যেটা অগাস্ট পর্যন্ত যেটা দেখা যাচ্ছিল, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু শক্তি নিয়ে আবার আমাদের উদ্যম নিয়ে ঘুরে দাঁড়াচ্ছি এবং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমরা বেশ ভালো প্রভাব রাখছি। এবং আমাদের যারা বায়ার, ইন্টারন্যাশনাল বায়ার, তারাও কিন্তু আমাদের দিক থেকে আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে না, তারা কিন্তু নতুন ওয়ার্ক অর্ডার দিচ্ছে এবং সেইভাবে কিন্তু আমরা মোটামুটি একটা আশার আলো দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববাজারে, আমাদের অর্থনীতি আবার এই যে বাণিজ্য, আমাদের রপ্তানি, তার
ভিত্তিতে আবার ঘুরে দাঁড়াবে বলে আমরা মনে করছি। আচ্ছা, আর এটির একটি ম্যাক্রো ইকোনমিক এফেক্টও আছে, এবং এটা যে লেবার মার্কেটে এর একটি ভালো প্রভাব আছে বলে আমার কাছে মনে হয়। তার কারণ যখনই আমাদের রপ্তানিটা বাড়বে তখনই কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এবং পুরো যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং সেখান থেকে ফরেন কারেন্সি রিজার্ভ, এই জায়গাগুলোতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং শুধুমাত্র আমরা কিন্তু এই রেমিটেন্সের উপরে খুব বেশি দিন আর করতে পারবো না আর কি। যেমন আমরা এই করোনার সময়ে অনেকটাই রেমিটেন্সের উপরে নির্ভরশীল হয়েছিলাম, কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে আবার ব্যালেন্সড একটা রেমিটেন্স গ্রোথের দিকে যাব আমরা আমাদের রপ্তানির উপর ভর করে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গ্লোবাল ইকোনমিও ঘুরে দাঁড়াচ্ছে, কিছু সবার মধ্যে এক ধরনের চাঙ্গা ভাব এসেছে এবং আমাদের রপ্তানি ও ঘুরে দাঁড়াচ্ছে, তার একটি ইন্ডিকেশন এখানে পাওয়া যায়। আমি সৈয়দ নজরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা তৈরি পোশাক রপ্তানি আয়ের ক্ষেত্রে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন আমাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আসলে বিশ্ব অর্থনীতি সত্যি ঘুরে দাঁড়াচ্ছেন, আমাদের অর্থনীতিবিদ মাহফুজ ভাই বলেছেন, সঠিকভাবে বলেছেন। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি, স্পষ্ট শোনা যাচ্ছে। জি জি, বিশ্ব অর্থনীতি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে। ভ্যাকসিনেশন ইউরোপ আমেরিকাতে ভ্যাকসিনেশন হয়ে গেছে, সেজন্য মানুষ ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, মানুষ বাজারে যাচ্ছে কিনতে, কাপড় কিনতে। আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু পোশাক শিল্পের উপর নির্ভরশীল, আমি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করি বিজিএমইর পক্ষ থেকে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেভাবে আমাদের বিশ্ববাজার বিভিন্ন দিক দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী আমাদের পোশাকের ডিমান্ডও বেড়ে যাচ্ছে। এটা নো ডাউট, এটা আশার বাণী আমাদের জন্য, দেশের জন্য এবং অর্থনীতির জন্য। আমরা যেটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, আমরা যে 11% বা 11% প্লাস আমরা যে গ্রোথ হচ্ছে, এটা কিন্তু আমরা সন্তোষজনক নয়। আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের আরো বেশি গ্রোথ হওয়ার পসিবিলিটি দেখা দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের যে শিপিং লাইনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমাদের যে ফ্রেট চার্জগুলি বেড়ে গেছে, সেই জন্য আমাদের এখানে ইম্পোর্ট খরচ অনেক বাড়তি, সেই সাথে আমাদের এক্সপোর্ট খরচও বাড়তি। আমাদের পিসেস কোয়ান্টিটি বাড়লেও যেভাবে আমাদের ক্যাপাসিটি, সেভাবে কিন্তু এখনো পিসেস কোয়ান্টিটি বাড়ে নাই। তবে আমরা যে গ্রোথটাকে বলছি 11.5% or 11++, এইটা আমাদের ভ্যালুর দিক দিয়ে একটু বাড়তি যদিও বা আছে, কিন্তু আমরা যেটা ফেস করছি এখন বর্তমান প্রেক্ষাপটে, আমাদের যে প্রাইসগুলি বায়ার আমাদের নির্ধারণ করে দিচ্ছে, আমাদের একদিকে ইম্পোর্ট খরচ বাড়তির কারণে আমাদের র মেটেরিয়ালস প্রাইস অনেক বেশি, সেই অনুযায়ী আমাদের যে এক্সপোর্টটা যেবারে আমাদের ফ্রেট ফরওয়ার্ডাররা যেভাবে চার্জ করছে আমাদের বায়ারদের উপর, আমার বায়ার তো ইম্পোর্টার আসলে, সেহেতু তাদের যেই দামগুলি দিতে হচ্ছে সেই দামগুলি কিন্তু আলটিমেটলি আমাদের সিএম এর উপর মানে এফেক্ট করে। সেই জন্য আমরা একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি বর্তমান পোশাক শিল্প। আমরা আশা করছি আমরা যেভাবে অর্ডার প্রক্রিয়া দিন এবং যেভাবে ডিমান্ড বেড়েছে, এইভাবে যদি হয় আমরা ইনশাল্লাহ অনেক ভালো করব। তবে মানে ভয়ের কারণও আছে, যে এটাই যে এভাবে যদি ফ্রেট চার্জগুলি বাড়তি থাকে, আমাদের ইম্পোর্ট খরচ বেড়ে যাবে এবং আমাদের এক্সপোর্টের জন্য যে খরচটা আসবে বায়ার আমাদের সিএম এর উপর ভাগ বসাবে। সেজন্য আমাদের সিএমটা গত বছরের তুলনায় অনেক অংশে কমে গেছে। এটা নিয়ে আমরা একটু সংকীর্ণ, মানে অনেক ভয়ের মধ্যে আছি, আমরা টিকে থাকতে পারবো কিনা। ইনশাল্লাহ আমরা যেটা দেখছি, ভিয়েতনাম থেকেও আমরা এগিয়ে যাচ্ছি। আগে হয়তো জুলাই অগাস্টে আমরা একটু পিছনে ছিলাম, সেপ্টেম্বরে আমরা আলহামদুলিল্লাহ ভালো করেছি, সামনেও ভালো করার মতন একটা স্কোপ দেখা দিচ্ছে। আচ্ছা, সামনে ভালো করবার মতো একটা স্কোপ দেখা দিচ্ছে, আপনি সেটি আশা করছেন কি এই সেপ্টেম্বরের যে রপ্তানি বাড়ার সে অবস্থা দেখে বলছেন, নাকি সামনে যে ক্রিসমাস ডে আছে সেই কারণে, সিজনের কারণে? আসলে আমরা সেপ্টেম্বরে যে অর্ডার এক্সপোর্ট করেছি ওইটার উপর ভিত্তি করে আমরা কখনো অ্যাজাম্পশন করি না, কারণ আমরা সব সময় 4 মাস আগে অর্ডারগুলি আমরা প্রকিউরমেন্ট করি। ইনফ্যাক্ট আমরা ডেভেলপমেন্ট শুরু করি 6 মাস পরে যে প্রোডাকশনটা এক্সপোর্টটা হবে সেটা নিয়ে।
অর্ডারটা কনফার্ম হয় 90 ডেজ আর্লি অর 120 ডেজ আর্লি, এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি আগামী জানুয়ারি পর্যন্ত আমাদের দেশে মোটামুটি ভালো পরিমাণ অর্ডার আছে। এই অর্ডারগুলিকে আমরা যদিও বা কম প্রাইসে অর্ডারগুলি পাচ্ছি, কারণ আমাদের এফওবি ভ্যালু বাড়তি থাকলেও এই এফওবি কিন্তু মেটেরিয়ালস প্রাইসের কারণে এফওবি ভ্যালুটা বাড়তি আছে। তবে আমাদের সিএমটা গত বছরের তুলনায় অথবা 2019 and 2020 মতন আমরা প্রায় 20 to 25% লেস সিএম কভার করতে পারছি, যেটা আমাদের মধ্যে আমার ভয় লাগে আমাদের অনেক কোম্পানির মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিতে পারে। সেটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের অর্ডার বিজনেস বাড়বে, বাট আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ রয়ে গেছে। আচ্ছা, ফিরবো আবার আপনার কাছে। আমি রাশেদুল করিম মুন্না আপনার কাছে জানতে চাই যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে দেখতে পাচ্ছি, কারণ কি এবং কি করা যেতে পারে, কেন কমছে, এবং গ্লোবালি তো আসলে পরিবেশ নিয়ে সবাই খুবই সোচ্চার, সেক্ষেত্রে তো আসলে পাট ও পাটজাত পণ্যের চাহিদা তৈরি হবার কথা, এটি বলবেন, এবং হস্তশিল্পের কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। আমার পূর্বতন বক্তা অলরেডি বলে গেছেন দুজনই যে সারা বিশ্বে এখন হচ্ছে সাপ্লাই চেইন এবং লজিস্টিক্স একটা ভয়াবহ বিপর্যস্ত একটা অবস্থায় আছে। আমরা দেখেছি যেখানে আমাদের 40 ফিট হাইকিউ $2,000 থেকে $3,000 বিভিন্ন ডেস্টিনেশনে যেই ইয়েটা করতো, প্রাইসটা আসতো, এখন ফ্রেট কস্টটা ক্ষেত্রে বিশেষে $15,000 থেকে $20,000 হয়ে গেছে। এবং এটা কিন্তু আলটিমেটলি যে বায়ার আছে তার কস্টিং এর মধ্যে চলে আসছে। শুধু তাই নয় যে আমরা আগে হচ্ছে যে কোনো এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ফরওয়ার্ডের কাছে হচ্ছে আমরা আমাদের রিপ্লেসমেন্ট করতাম বুকিং এর জন্য, সেটা 1 সপ্তাহের মধ্যেই পাওয়া যেত। এখন কিন্তু সেটার ক্ষেত্রে বেশি 3 থেকে 4 সপ্তাহ লেগে যাচ্ছে। তো এই যে একটা ভয়াবহ একটা বিপর্যস্ত অবস্থা, সেই জায়গাতে হচ্ছে যে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে আশার বাণী। আমি বিশ্বাস করি যে এই প্রবৃদ্ধিটা আসলে আরো বেশি হওয়ার কথা ছিল। যেটা পাট খাতে যেটা হচ্ছে আরেকটু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে, কারণটা হচ্ছে আপনারা জানেন যে গত বছর বন্যার কারণে আমাদের উৎপাদনটা কম হয়েছিল, আমাদের পাটের দাম অনেক বেড়ে গিয়েছিল। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা প্রাইস একটা বর্ডার লাইন আছে, কিন্তু প্রাইসটা বেশি বেড়ে যাওয়ার কারণে অনেক বায়ার কিন্তু হচ্ছে অর্ডার প্লেস করছিল না। এখন নতুন সিজন আসছে, কিন্তু এই জায়গাতে যেখানে হচ্ছে একটা 40 ফিট কন্টেনারের ভ্যালু আসে $30,000, সেখানে যদি হচ্ছে 15 বা $20,000 যদি হচ্ছে ফ্রেট কস্ট আসে, সেটা কোনো কাস্টমারের জন্য সুখকর বিষয় নয়। তো এই জায়গাটাতে হচ্ছে আমি মনে করছি যে আমাদের যে গতিটা নেগেটিভ এসেছে, মূল রিজনটা হচ্ছে ফ্রেট কস্টের কারণে। কিন্তু যেহেতু সারা বিশ্বে এখন গ্রিন প্রোডাক্ট বা ন্যাচারাল প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে, আমরা যারা ভ্যালুয়েটেড প্রোডাক্ট করছি এই চড়া ফ্রেট কস্টের প্রেক্ষাপটেও কিন্তু আমাদের গ্রোথটা কিন্তু পজিটিভ আছে। সমস্যাটা হচ্ছে ট্রেডিশনাল যে জুট গুডস গুলো আছে, যেটার ভ্যালু খুব বেশি নয় এবং ফ্রেট কস্ট প্রায় 50% চলে আসছে, এই সেক্টরে সংশ্লিষ্ট সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এবং নীতি নির্ধারণে যারা আছে একটু জোরালো ভাবে পদক্ষেপ নিতে হবে, কারণ যাতে আমাদের এই সমস্যা থেকে আমরা খুব দ্রুত উত্তরণ ঘটাতে পারি। এবং সর্বোপরি আমি বিশ্বাস করি যে কোনো চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু অপরচুনিটিও আসে, এবং সেই জায়গাতে হচ্ছে আমাদের কিন্তু চায়না থেকে যেই যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেহেতু একটা বড় ভলিউম চায়না এক্সপোর্ট করে, তারাও কিন্তু একটা বড় সমস্যার মধ্যে আছে এই মুহূর্তে। আমাদের একটা সুযোগ আসছে, এই সকল কিন্তু এখন চিন্তা করছে চায়নার প্রকিউরমেন্টে যাওয়া যায়, অর্থাৎ বেশি ইম্পোর্ট করা যায়। এই সুযোগটা কিন্তু আমরা নেওয়ার সুযোগ আছে, আমরা যদি এটাকে দক্ষতার সাথে আচ্ছা, চায়নার বাজার শোনা যাচ্ছে না। আচ্ছা, বাকি আলোচনায় ফিরবো একটা বিরতির পরে। দর্শক, নিয়ে নিচ্ছি একটি বিরতির পর ফিরবো বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম
বীজ সংলাপে আমরা কথা বলছিলাম রপ্তানি প্রবৃদ্ধি ও চ্যালেঞ্জ বিষয়ে। আমরা রাশেদুল করিম মুন্না আপনার কাছে ছিলাম, আপনার কাছে শুনছিলাম যে পাট ও পাটজাত পণ্যের সার্বিক অবস্থা। আমি হস্তশিল্পের কথা শুনতে চাই যে হস্তশিল্পের কী অবস্থা এবং বিশ্ববাজারে আমাদের হস্তশিল্পের কী অবস্থা, চাহিদা কেমন এবং আমরা কি পরিমাণ রপ্তানি করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আবার মূলত হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টের জায়গাতে কিন্তু বাংলাদেশ একটা চমৎকার অবস্থায় আছে। কারণটা হচ্ছে যে আমাদের চায়না সহ আশেপাশে যে দেশগুলো আছে তাদের ওয়েজেস যেহেতু অনেক বেড়ে গেছে, সুতরাং এই ধরনের পণ্য উৎপাদনের জায়গাতে কিন্তু তারা সেটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের যে ইন্টারন্যাশনাল বায়াররা, যেটা আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরেই, তারা চায়নার অল্টারনেটিভ দেশ হিসাবে কোন দেশ হচ্ছে এই ধরনের পণ্যগুলা সাপ্লাই দিতে পারে সেই সক্ষমতাটাকে মাথায় রেখে তারা অর্ডারগুলো নতুন ভাবে প্লেস করতে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই কোভিডে যেখানে সবকিছু বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের ক্রাফট ইন্ডাস্ট্রিতে ব্যাপক অর্ডার এসেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এখন ভাবতে হবে আমরা কিভাবে ভ্যালু এডেড ক্রাফট প্রোডাক্ট আমরা ডেভেলপ করতে পারি, যেখানে হচ্ছে R&D যুক্ত, প্রোডাক্ট ডেভেলপমেন্ট যুক্ত, আমাদের স্কিল এনহ্যান্সমেন্টের বিষয়টা যুক্ত। এই বিষয়টাকে মাথায় রেখে যদি আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা বড় পরিসরে স্বপ্ন দেখে, এবং সরকার প্রতি বছর কিছু নীতি সহায়তা দিচ্ছে, কিন্তু আমি মনে করি সময় এসেছে একটা দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা ঘোষণা করা, যাতে নতুন নতুন ইভেন ক্রাফট মানে কিন্তু অনেক সময় মনে হয় যেটা বোধ হচ্ছে শুধুমাত্র ছোট উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য। আসলে এটার মধ্যে ব্যাপকভাবে স্কটিশ ইন্ডাস্ট্রির সাথে, যেমন হচ্ছে গ্রামের প্রান্তিক শ্রমিকরা কাজ করার সুযোগ পায়, কিন্তু পাশাপাশি বড় পরিসরে এটাকে নিয়ে যাওয়ার সুযোগ আছে যদি আমরা টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করতে পারি, যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো যেটা করছে। সেই মডার্ন টেকনোলজির জায়গাতে কিন্তু আমাদের এখনো অস্পষ্টতা আছে। সুতরাং আমরা যদি এটা বড় স্কেলে নিয়ে যেতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি এটা আমরা কয়েক বিলিয়ন ডলার নিয়ে যাব, তাহলে সেটা সম্ভব। এবং এই মুহূর্তে যে সুযোগটা এসেছে যে একদিকে হচ্ছে ওয়েজেস বেড়ে গেছে, পাশাপাশি ফ্রেট বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কোভিড এর কারণে কিন্তু আমি মনে করছি বা আনঅফিশিয়ালি ফিল করছি যে বাইরে, চায়নার বাইরে সোর্সিং গুলাকে গুরুত্ব দিচ্ছে। সুতরাং এই একটা সময়, যে সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি, আগামী অন্তত 8 থেকে 10 বছর বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ হবে। আমি আজকে ফর্মালি বলছি, যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী যদি আমাদের প্রোডাক্টের মান উন্নয়ন করতে পারি, এবং সর্বোপরি শুধুমাত্র পণ্যের মান উন্নয়ন করলে হবে না, আমরা বড় ভলিউমে যদি সেটা নিয়ে যেতে পারি, তাহলে এটাকে একটা বড় স্কেলে নিয়ে যাওয়া সম্ভব, যেটা আবার জুট সেক্টরে সম্ভব। এবং আমরা এখনো হচ্ছে জুট সেক্টর নিয়ে শুধুমাত্র ট্রেডিশনাল প্রোডাক্টগুলি রপ্তানি করছি, যেখানে আমাদের এক্সপোর্টের ভলিউম হচ্ছে $1 বিলিয়ন মধ্যে আছে। আমরা স্বপ্ন দেখতে চাই জুট থেকে ভ্যালুডেড প্রোডাক্টগুলো যদি লাইফ স্টাইলের সাথে সংশ্লিষ্ট প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতা আমরা অর্জন করতে পারি, যেটা আমাদের কাঁচা পাট থেকে তার্কি, ইরান, ইন্ডিয়া, ফিলিপিন, চায়না করছে। সুতরাং আমরা সেই ধরনের ভ্যালুডেড প্রোডাক্টগুলি যদি তৈরি করার সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে যেই আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জের জায়গাতে যেই ইস্যুগুলোতে সরকার সহায়তা করতে পারে, সেই ক্ষেত্রে আবারও বলছি যে এই জিনিসটা আমাদের দেশের জন্য একটা বড় বাধা। সরকার প্রতি বছর একটা নীতি সহায়তা ঘোষণা করছে, কিন্তু আমাদের সময় হচ্ছে যে আমরা এই স্কেলটাকে যদি আমরা 5 থেকে 7 বছর কেন্দ্রিক একটা সমন্বিত পরিকল্পনা ঘোষণা করা হয়, নীতি সহায়তা ঘোষণা করা হয়, তাহলে অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে ইন অ্যাডভান্স এই ইস্যুগুলোকে জেনে, বিশেষ করে ট্যাক্স, ভ্যাট এবং ইনসেন্টিভ সহ যে ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স গুলো গভর্নমেন্টের থাকে, সেই জায়গাগুলোতে যদি তারা ফিল করে যে হ্যাঁ এখানে এই সহযোগিতাগুলো অব্যাহত থাকবে, তাহলে অনেক ছোট, মাঝারি এবং বড় উদ্যোক্তা এগিয়ে যাওয়ার সাহস পাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা নতুন অপরচুনিটি এসেছে। কোভিডে যেমন আমরা থমকে গিয়েছিলাম, বাট পাশাপাশি চায়না সহ আশেপাশের দেশগুলোকে মাথায় রেখে আমাদের এখন চিন্তা করতে হবে বেসিক প্রোডাক্টের জায়গাতে আমরা গ্রাজুয়ালি ডেভেলপ করতে পারবো না। আমাদের অর্থনীতিকে অন্য একটা মাত্রায় নিয়ে যেতে চাইলে আমরা যদি 2030, 2041 যে স্বপ্নগুলো দেখছি, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে আমাদের সরকারকে নীতি সহায়তার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, এবং আমাদের উদ্যোক্তারা কিভাবে একটা সহায়ক পরিবেশ পায়, সেই অবস্থা তৈরি করতে হবে। আপনার বক্তব্য থেকে যেটি বোঝা যাচ্ছে যে একটি দীর্ঘমেয়াদী এবং সমন্বিত নীতি, সেটি প্রতি বছরের জন্য না, 5 থেকে 7 বছরের জন্য একটি
নীতি তৈরি করতে হবে এবং এই এই কাজগুলো আসলে কোন কোন জায়গাগুলোতে আসলে প্রায়োরিটি দেওয়ার দরকার এবং দিলে আসলে এখন আমরা কত রপ্তানি এখন কি অবস্থা পাট এবং পাট ও পাটজাত পণ্য হস্তশিল্পের এবং কত আমরা করতে পারি সেই সম্ভাবনাটি, এই প্রশ্নের উত্তরের জানতে আপনার কাছে ফিরবো পরে। এই মুহূর্তে আরেকটি আমরা আসতে চাই মাহফুজ কবিরের কাছে। আপনার কাছে জানতে চাই যে এই যে 2010 এবং 11 সালের পরেই একক মাস হিসেবে সেপ্টেম্বর মাসে রপ্তানিতে বেশ প্রবৃদ্ধি হয়েছে 38%, যেটি 2010-11-তে 41% হয়েছিল। তাহলে আমাদের যে রপ্তানির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আপনার কি মনে হচ্ছে যে এই মাসের চিত্র দেখে, বা এই মাসের চিত্র নয়, একটি মাস দিয়ে তো সব যাচাই করা সম্ভব নয়, মানে গতি দেখে কি মনে হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো, বা যদি পৌঁছতে যাই তাহলে আসলে কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের আসলে এখন রপ্তানি পানির যে টার্গেট একটাই, সেটা হলো যে এই যে কোভিড এর আগে যে সিচুয়েশনটা ছিল, যেটা খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পাচ্ছিলাম আমরা, সেই জায়গাতে ফিরে যেতে হবে আর কি আমাদের। কারণ হলো যে আমাদের যে ক্যাপাসিটি আমরা তৈরি করেছিলাম, আমরা যে ইন্টারন্যাশনাল লিঙ্কেজ গুলো তৈরি করেছিলাম এবং নতুন নতুন ডাইভার্সিফাইড প্রোডাক্টের দিকে আমরা যাচ্ছিলাম, তো সেই গতিতে হঠাৎ করে আমরা একটি বাধা পেলাম কোভিড এর কারণে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু মোটামুটি যে আমাদের মূল বাজার যেটি ইউরোপ, নর্থ আমেরিকার বাজার, এছাড়া এশিয়ার বিভিন্ন জায়গাতে বাজার রয়েছে, যে জাপান, চায়না, সাউথ কোরিয়া, আবার ওইদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওইদিকে আমাদের ভালো বাজার রয়েছে, আবার মিডল ইস্টে একটা ভালো বাজার তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলোতে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো কাজে লাগানোর এখনই বড় সময়। তার কারণ আমাদের যারা প্রতিযোগী তারা ঘুরে দাঁড়াচ্ছে, আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে, এটি আমাদের একটা বটম লাইন। সেই জায়গাতে আসলে আমাদের যে সরকারের যে সাপোর্ট গুলো, সেই সাপোর্ট গুলো খুবই খুবই জরুরি। সরকার নিশ্চিতভাবেই সাপোর্ট দিচ্ছে এখন, কিন্তু এটা ছাড়া আরো কোন কোন জায়গাতে এই যারা পুঁজি হারিয়েছেন বা যারা একটু ঝুঁকির মধ্যে আছেন, তাদেরকে কোন কোন জায়গাতে সাপোর্ট দেওয়া যায়, আমাদের যারা উদ্যোক্তা আছেন, তো সেইটা একটু খেয়াল করতে হবে। তার কারণ যদি আমরা অর্ডার পাচ্ছি, কিন্তু আলটিমেটলি এই যে ফাইন্যান্সিয়াল যে স্ট্রেস গুলো আছে, যে স্ট্রেস গুলো কিভাবে আসলে কমানো যায় আমাদের এই যারা রপ্তানিকারক তাদের উপর থেকে, সেটা আমাদেরকে এখনই ভাবতে হবে। এবং এই শর্ট টার্ম থেকে কিন্তু অনেকগুলো শর্ট টার্ম মিলে কিন্তু লং টার্ম তৈরি হয়। তো এখন আমাদের এই ঝুঁকিগুলো যাতে কমাতে পারি, সেটা যদি আমরা নজর রাখি এবং একই সঙ্গে তাদেরকে অনেকটা পলিসি সাপোর্ট বা ছোট ছোট ইনসেন্টিভ গুলো যদি দেই, আমরা তাদেরকে সাহস যদি দিই, তাহলে সেক্ষেত্রে তারা আবার ঘুরে দাঁড়াবেন এই অনিশ্চয়তার সময়টাকে পাড়ি দিয়ে। আচ্ছা, ফ্রেড কস্ট কমানোর কথা বলেছেন, যাতে রপ্তানিকারকরা যাতে ফ্রেড কস্ট কম কস্টে তারা করতে পারে, রপ্তানি করতে পারে। একই সাথে আপনার কাছে জানতে চাই যে আমাদের তো সবচেয়ে বড় নির্ভরতা হচ্ছে তৈরি পোশাকের উপরে, এর বাইরেও আমাদের আর কোন কোন জায়গাগুলোতে তৈরি পোশাকের পরপরই কোনগুলোকে গুরুত্ব দিয়ে কিছু পলিসি নিলে যেগুলো সম্ভাবনাময় হয়ে উঠতে পারে আমাদের রপ্তানি খাতে এবং একটি ভালো অবস্থানে যেতে পারে, আপনার কি মনে হয়? তো হ্যাঁ, ট্রেড কস্ট আসলে আমাদের হাতে ওরকম ভাবে নেই। এটা আসলে ইন্টারন্যাশনাল ডিমান্ড সাপ্লাইয়ের একটা বড় জায়গা। তো ওই জায়গাতে আসলে সরকারের দিক থেকে যদি নেগোসিয়েশনটা হয়, বিজনেসম্যানরা ওরকম নিজেরা পারবেন না। তো এই ইন্টার গভর্নমেন্টাল যে ডায়লগ গুলো বা সে ধরনের কমিউনিকেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই এটা হয়ে যাবে। তবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, কিছুটা সময় লাগবে। কিন্তু আসলে আরএমজিটার মধ্যেও কিন্তু অনেক ডাইভার্সিফিকেশন সুযোগ আছে, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর নন আরএমজি যে সেক্টর গুলো আছে, সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে জুট এন্ড ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট, এই জায়গাতে একটা বড় রকমের একটা সম্ভাবনা আমাদের সামনে আছে। এবং সেখানে আসলে কয়েকটা মাত্র মোটামুটি আমি বলবো যে বড় যারা আছেন, বিশেষ করে যে ভাইয়ের যে ওনার যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো নিয়ে অনেক বড় আকারে যাচ্ছেন ওনার বাজারে, আন্তর্জাতিক বাজারে। কিন্তু আমাদের পুরো খাতটাকে খেয়াল রাখতে হবে যে এই যে ট্রেডিশনাল যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো দিয়ে আসলে আমাদের এমন কোনো লাভই হচ্ছে না, বরং আসলে আমাদের ইমেজের ক্ষেত্রে একটা বড় ক্ষতি হচ্ছে। তো সেটাকে আমরা নিজেদের ভিতরে যদি ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং হাই ভ্যালু এডেড যে প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো ইউরোপিয়ান বাজারে, নর্থ আমেরিকান বাজারে এসে ভালো করতে পারি, সেদিকে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেই জায়গার যে ইনসেন্টিভ গুলো আছে, সেগুলো যেন প্রাইভেট সেক্টরকে বেশি করে দেওয়া হয়, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাতে ইনভেস্টমেন্টটাকে অ্যাট্রাক্ট করতে হবে। আর এটা ছাড়া আমি মনে করি যে লেদার গুডসের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গাতে আমাদের পলিসি সাপোর্ট দিতে হবে। এর বাইরে যদি আমরা চিন্তা করি যে আইটি এনেবল যে সার্ভিস বা সার্ভিস সেক্টরটাকে ওটা আমাদের নতুন করে দেখতে হবে, তার কারণ ওই জায়গায় একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং সেখানে করোনার আগে কিন্তু প্রায় $6 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট হয়েছিল, এবং একটা ভালো সম্ভাবনা আছে ওই জায়গাতে। যে যদি আমরা আইটি এবং অ্যালাইড যে সমস্ত সার্ভিস গুলো আছে, সেগুলোকে ভালো সাপোর্ট দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো
আমাদের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি বাণিজ্যে ভালো অবদান রাখতে পারবে। ভালো অবদান রাখতে পারবে। আইটি এবং জুট, চামড়াজাত পণ্যের কথা কি আপনি বলেছেন? চামড়া ও চামড়াজাত পণ্য, হ্যাঁ, চামড়াজাত পণ্যের ক্ষেত্রেও আমাদের আসলে যে যে আমাদের নিজেদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে এবং এই জায়গায় বাড়াতে হবে। তাহলে এটি একটি সম্ভাবনাময় খাত হতে পারে। আমি সৈয়দ নজরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আমরা সেপ্টেম্বর মাসে তৈরি পোশাকে বেশ ভালোই করলাম এবং আমাদের অনেক বেশি নির্ভরতা তৈরি পোশাক খাতের উপরে। তারপর আমাদের প্রতিযোগী দেশ যেগুলো আছে যে যারা তৈরি পোশাক রপ্তানি করে তাদের কি অবস্থা, এবং আমরা আমাদের তৈরি পোশাকেও ডাইভার্সিফিকেশনের কথা বলছিলেন, সেই সব জায়গাগুলোতে আসলে আমাদের কি অবস্থা, আমাদের রিসার্চ আছে কিনা, এবং আমরা হাই ভ্যালু যে পণ্যগুলো সেইগুলো রপ্তানির ক্ষেত্রে কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে কোভিড পরবর্তীতে যে কোনো দুর্যোগের সময় কিছু কিছু অপরচুনিটি তৈরি হয়। আমি মনে করি সমস্ত বিশ্ব যেখানে কোভিড এর কারণে অনেকটা মুখ থুবড়ে পড়েছিল, আমরা ডিমান্ড বেড়েছে আমাদের যে মার্কেটগুলি আছে ইউরোপ, আমেরিকা এবং আদার কান্ট্রিতে। আমরা মনে করি আমাদের একটা গ্রেট অপরচুনিটি সামনে উকি দিচ্ছে। এখানে আমরা যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করছি, আমরা সেটা শুধু একটু আমি জানতে চাই যে গ্রেট অপরচুনিটি উকি দিয়েছে, আমরা কি সেই জায়গাটা ধরতে পারছি? জি, আমি সেটাই বলছি। আমাদের যে শুধুমাত্র আরএমজি সেক্টর নয়, আমরা আরএমজি সেক্টর ইজ এ লার্জ স্কেল, এটা অনেক বড় একটা এরিয়া। আমরা মনে করি 4 মাস চামড়া শিল্পের মধ্যে একটা অপরচুনিটি দেখা দিচ্ছে, আইটি সেক্টর একটা অপরচুনিটি দেখা দিচ্ছে, জুটের মধ্যে একটা অপরচুনিটি দেখা দিচ্ছে, এই যে আরএনজি সেক্টরে অপরচুনিটি দেখা দিচ্ছে। এইখানে আমাদের স্ব প্রতিষ্ঠানে স্ব অ্যাসোসিয়েশন আমরা যারা কাজ করি, আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য, ফ্যাশনেবল প্রোডাক্টের জন্য এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা কি ফ্যাশন ডেভেলপ করতে পারি সেটার উপর আমরা সবাইকে নজর দিতে হবে। এটা আমার বিশ্বাস। আমরা বিজিএমইর পক্ষ থেকে আমরা একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট আছে আমাদের, এটা আমরা চেষ্টা করছি কিভাবে মার্কেট ডাইভার্সিফিকেশন করা যায়, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা যায়, নতুন মার্কেটে কিভাবে আমাদের প্রোডাক্টগুলিকে সেল করা যায়। উই আর ওয়ার্কিং অন দ্যাট এরিয়া। আমার কথা হচ্ছে এখন যে অপরচুনিটি আসছে, সেটা আইটি বলেন, চামড়া বলেন, জুট বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, আমাদের যে প্রবলেমগুলি আমরা ফেস করতেছি, এখন ধরেন আমাদের ফ্রেটের কারণে আমাদের যে র মেটেরিয়ালসগুলি এক্সপেন্সিভ, র মেটেরিয়ালস কস্ট বেড়ে যাচ্ছে, সে অনুযায়ী তো আমার প্রোডাক্ট কিন্তু বাইরে সেল এরকম হবে না। ওই দিক দিয়ে আমরা মনে করি আমাদের যে কম্পিটিটর গুলি আছে তারা অনেকটা এগিয়ে আছে। কিরকম এগিয়ে আছে? তাদের ব্যাংক ঋণের সুদ অনেক কম। 2 নম্বর, সৈয়দ নজরুল ইসলাম, আপনার এখানে অনেক 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 বক্তব্য আছে এবং অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, শুনতে হবে। আমরা এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি পরে ফিরবো বাকি আলোচনায়। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম রপ্তানি প্রবৃদ্ধি ও চ্যালেঞ্জ বিষয়ে। বিরতির আগে আমরা কথা শুনছিলাম সৈয়দ নজরুল ইসলাম, আপনার বক্তব্য শুনছিলাম যে আমাদের যেই তৈরি পোশাক খাতের অবস্থা আপনি বলছিলেন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং বাজার ডাইভার্সিফিকেশনের কথা আপনি বলছিলেন। আমি একই সাথে জানতে চাই যে আপনি বলছিলেন যে করোনা আসলে আমাদের জন্য যেমন সংকট তৈরি করেছে, আবার সম্ভাবনাও নিয়ে এসেছে। সেই সম্ভাবনার জায়গা থেকে আমাদের যে সম্প্রতি কানাডায় যে সফর হয়েছে, সেইখানে আমাদের যেই কারখানাগুলোর যে কমপ্লায়েন্স ইস্যুটি ক্রেতারা সেটিকে অ্যাড্রেস করেছে, এবং তো সেই সব জায়গায় মিয়ানমার, ভারত এবং ভিয়েতনাম থেকে ভালো অবস্থানে আছে, সেটিকে ধরে রাখবার জন্য আসলে কি করণীয়? আসলে আমরা যারা মালিক আছি, আমরা নিজের বিজনেস টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি আমাদের যে বায়ারগুলি আছে তাদের কোড অফ কন্ডাক্ট মেনে নিতে এবং দেশীয় আইন মেনে চলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেছি, গ্রো আপ করেছি এবং আমরা ইন্ডাস্ট্রিটা চালাই। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু করোনা সংকটকালীন মুহূর্তকে কাটিয়ে উঠে আমরা আমাদের প্রতিযোগী দেশ থেকে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, কিন্তু আমাদের যে চ্যালেঞ্জগুলি রয়ে গেছে নীতি নির্ধারণী পর্যায়ে যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে ভাবতে হবে এই সময়। কারণ যেভাবে কস্ট বেড়ে যাচ্ছে, যেভাবে র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, সেভাবে কিন্তু পোশাক বিক্রি হবে না। তাহলে এটার আলটিমেটলি ইম্প্যাক্টটা পড়বে কিন্তু সিএম এর উপর বেস করে। সেই জন্য আমাদেরকে নীতি নির্ধারণী সরকারের উচ্চ পর্যায়ে আমরা অনুরোধ করব, আমাদের যে অপরচুনিটিটা আসছে এখানে যদি কাজে লাগাতে হয়, শুধু আমি আরএমজি সেক্টরের কথা বলবো না, আমি মনে করি আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলিতে আমরা
কাজ করছি, আমাদেরকে সরকারের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে আমাদেরকে যে নীতি সহায়তা দেওয়া দরকার, আমাদেরকে কাস্টমস বন্ড এবং আমাদের যে এনবিআর এর যে সমস্যাগুলি আমরা ফেস করি মাঠ পর্যায়ে, আসলে সেগুলির ব্যাপারে এখন যদি সরকার সুনজর না দেয় এবং সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলি যদি আমাদেরকে কোঅপারেশন না করে, আমাদেরকে যদি আইন দেখিয়ে যদি আমাদেরকে বিপদের সম্মুখীন করা হয়, তাহলে আমরা যে কম পয়সা দিয়ে কম সিএম দিয়ে আমরা লাভ না করে জাস্ট মার্কেটটাকে ধরে রাখার জন্য, জাস্ট ওয়ার্কারদের বেতনগুলি ঠিক মতো দেওয়ার জন্য আমরা যে কাজগুলি করে যাচ্ছি, আমরা যে অর্ডারগুলি নিচ্ছি, এই অর্ডারগুলি যদি আমরা সঠিকভাবে পারফর্ম করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেট আবার হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানি, যেই আমরা বিজনেসম্যানগুলি আছে, যে ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ হয়েছে বাংলাদেশ ইতিমধ্যে, তাদের সবারই একই রকমের প্রবলেম আমরা ফেস করি। সেটা হচ্ছে আমাদের দেশে অনেক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট বেশি, আমরা যে বন্ড কাস্টমসগত সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা যে এই আমাদের ভ্যাট এবং ইনকাম ট্যাক্সে হাবিজাবি দুনিয়ার সবগুলি প্রবলেম আমরা ফেস করতে। সেজন্য আমরা সহজীকরণ পন্থাগুলি আমি মনে করি আচ্ছা, সহজীকরণ করতে হবে, ভ্যাট ট্যাক্স এবং বন্ড ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমাদের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, নীতি সহায়তা দিতে হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নীতি সহায়তা দিলে আমরা সেই বাজারটা যেটি আমাদের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি ধরে রাখা সম্ভব হবে। আমি মাহফুজ কবির আপনার কাছে জানতে চাই যে রপ্তানি বাণিজ্যে আমরা এতক্ষণ নানা সম্ভাবনার কথা শুনেছি, সেই সম্ভাবনার পথে আমাদের এগিয়ে যে সেই সম্ভাবনাগুলো সুফল আমরা ঘরে তুলতে চাইলে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জগুলো কি আপনি বলবেন? ধন্যবাদ। আমার কাছে ইমিডিয়েটলি আসলে তিনটা চ্যালেঞ্জ মনে হয়। একটি হলো যে আসলে প্রি কোভিড সিচুয়েশনে যাওয়া, তো এইটার জন্য এখন যে গত 3 মাসে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে প্রায় $36 বিলিয়ন যদি হয় আর কি আমাদের সামনের দিনগুলোতে, তাহলে এরকম দাঁড়াবে। কিন্তু আমাদের প্রি কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা আরেকটু ওই কম্পারিজনে আরেকটু ভালো করতে চাই, এটি একটি বিষয়। তো সেইখানে নিয়ে যাওয়া এবং রবাস্ট ওয়েতে নিয়ে যাওয়া, সেটি একটি আমাদের বড় চ্যালেঞ্জ। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ঠিক করোনার আগে কিন্তু যারা বড় বিশেষ করে যে আরএমজির খাতে যে সমস্ত উদ্যোক্তা ছিলেন, রপ্তানিকারক ছিলেন, তারা কিন্তু একটা বড় রকমের চাপের মধ্যে ছিলেন। বিশেষ করে যারা বায়ার, তারা কিন্তু কম খরচে করে নিতে চাচ্ছিলেন তাদের দিয়ে, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি এগুলো রিজেক্ট করে দিচ্ছিলেন, এবং ছোটরা কিছু নিচ্ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের প্রতিযোগীরা ভালো অবস্থানে যাচ্ছে। তো এই জায়গাতে কিভাবে একটা ভালো অবস্থা নিয়ে আসা যায়, বিশেষ করে যারা বড় রপ্তানিকারক, তো তারা যাতে এই কাজগুলো ফিরিয়ে না দেন। তো এই জায়গাতে সাপ্লিমেন্টারি কোনো একটা সাপোর্ট যদি সরকারের পক্ষ থেকে দেওয়া যায়, সেটা হতে পারে খুবই সামান্য পরিমাণে হলেও, যদি আর্থিক সহায়তা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বড়দের ক্যাপাসিটি ভালো। এই জন্যই বলছি যে বড়রা কিন্তু তাদের ইকোনমিজ অফ স্কেলের কারণে তারা রপ্তানি বাণিজ্যে ভালো করতে পারেন। তো এই জায়গাতে কোনো একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা যাতে করে তারা টিকে থাকতে পারেন, সেটা একটু চিন্তা করতে হবে। আর একটি হলো যে 2026 সালে যে আমরা এলজিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, ওই অবস্থায় কিন্তু বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আমাদের রপ্তানি বাণিজ্য। তো সেই জায়গার জন্য এখনই ভালো রকমের প্রিপারেশনে যাওয়া এবং এই আমাদের যারা ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে আর কি, সেই জায়গাতে একটু আমরা উন্নয়নশীল দেশের তালিকা যখন যে চ্যালেঞ্জগুলো পড়তে যাব, সেগুলো মোকাবেলার জন্য এখন থেকে প্রস্তুতি দরকার। এবার আমি রাশেদুল করিম মুন্না আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে হস্তশিল্প এবং পাট ও পাটজাত পণ্য থেকে আমরা যদি, আপনি বলছিলেন 5-7 বছরের দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দেবার কথা, সেখান থেকে আসলে আমাদের রপ্তানি বাণিজ্যে কতখানি আমরা টাকার অঙ্কে কত পর্যন্ত আমরা করতে পারি এবং সেক্ষেত্রে কি চ্যালেঞ্জগুলো আছে? ধন্যবাদ আপনাকে। আবার আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। আমরা $1 বিলিয়ন মধ্যে যেটা জুট সেক্টর আছে, সারা ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যান করছে, যেখানে প্রায় 50 কোটি একটা বাজার আছে। পৃথিবীর প্রায় 32টা দেশ প্লাস্টিক ব্যান করেছে, আইন করেছে, অধিক উচ্চ হার বসিয়েছে যাতে নিরসিত করা যায়। সেক্ষেত্রে পাট কেন্দ্রিক পণ্যের মধ্যে ছালার বস্তার মধ্যে যাচ্ছে হোম টেক্সটাইল, হাউস হোল্ড প্রোডাক্ট, গার্ডেনিং প্রোডাক্ট, লাইফস্টাইল হয়। এই জায়গাতে হচ্ছে আমরা আমাদের এই সেক্টর দীর্ঘদিন অ্যাটেনশন দেয়নি। আমাদের এই শিল্পের যে সমস্ত শিল্পগুলো আছে প্রায় 90 থেকে 95% মিলগুলা চলছে
50 থেকে 60 বছরের পুরনো মেশিন দিয়ে। সুতরাং এই জায়গাতে আমাদের ভাবতে হবে, আমরা যদি 5 থেকে 7 বিলিয়ন ডলারে নিতে চাই, তাহলে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিকে একটা আধুনিকায়নের বিষয়টা খুব জরুরি হয়ে গেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে নীতি সহায়তার জায়গাতে সরকার কিভাবে উদ্যোক্তাদের পাশে থাকবে, একটা সহায়ক নীতি সহায়তা ঘোষণা করবে দীর্ঘমেয়াদী, যাতে উদ্যোক্তারা সাহস পায় এই সেক্টরে আসার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের পরিবেশ বান্ধব পণ্যের বাজার কিন্তু আগামী 10 থেকে 12 বছর চোখ বন্ধ করে অগ্রসর হবে, অর্থাৎ প্রবৃদ্ধি বাড়বে। সুতরাং সেই সুযোগটা আমরা নিচ্ছি না। আমাদের কাঁচা পাট বা আমাদের ইয়ার্ন বা আমাদের মেটেরিয়ালস থেকে কিন্তু অন্যরা সেই ভ্যালুডেড প্রোডাক্টগুলো উৎপাদন করে ওই বাজারেই রপ্তানি করছে। সুতরাং যেখানে আমাদের একটা বড় সুযোগ হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্স আছে, সুতরাং এই জায়গাতে আমাদের যেটা নেই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডেভেলপ করার জন্য যে রিসার্চ দরকার, সেই রিসার্চটা নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে যেটি বোঝা গেছে যে আমাদের গবেষণা দরকার এবং আধুনিকায়ন দরকার এই শিল্পের। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে ফিরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।